দেখো 17 এবং 18তম নিবন্ধন পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে ভার্ব থেকে প্রচুর কোশ্চেন আছে, ভার্ব বেশি। তাহলে তোমার খেয়াল করতে হবে যে ভার্ব থেকে কোন জায়গাগুলো আমার কাজে লাগবে। তো প্রত্যেকেরই বই আছে, আমার কাছে কথা হচ্ছে কি যে বই থেকে বাসায় কিভাবে পড়বা সেটা একটা হিন্টস নেয়া। তো আমরা এখান থেকে দেখি ভার্ব থেকে কি ধরনের প্রশ্ন থাকে। দেখো অ্যাকচুয়ালি ভার্বের সংজ্ঞায় কিন্তু প্রশ্ন থাকে না, ভার্ব থেকে কোনখানে প্রশ্নটা থাকে। দেখো এই যে অ্যাভিল ভার্ব একটা আছে, অ্যাভিল, দেখো প্রশ্ন কারেকশন আকারে আসছে কিন্তু ভার্ব খেলা হবে অ্যাভিল নিয়ে। দেখো অ্যাভিল নিয়ে প্রশ্নটা করছে। এখন এটার উত্তরটা কি হবে? চারটা অপশন যা আছে আমরা যদি পড়ি, এখানে একটা জিনিস খেয়াল করবো যে আমি মাঝে মাঝে যে ক্লাসগুলো নিতাম সেখানে আমি তোমাদেরকে বলছি যে কয়েকটা ভার্ব তোমরা খেয়াল করবা। যেমন অ্যাভিল একটা আছে, আমি কয়েকটা লিখে দেই, তোমরা খাতা কলমে পাল লিখে নিও। প্রাইমারি পরীক্ষায় থাকবে, সবখানে কমন থাকবে, 4টা থেকে 5টা ভার্ব আছে, আলাদা করে পড়বা। যেমন একটা ভার্ব অ্যাভিল লিখলাম, আরেকটা হচ্ছে অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট। তারপরে লেখো আরেকটা হচ্ছে প্রাইড, প্রাইড। তারপরে লেখো হার্ট, HURT, হার্ট। তারপরে রুইন, রুইন। আরো আছে কিল দিয়েও হয়, কিল। কয়টা ভার্ব লিখলাম? 6টা ভার্ব লিখছি। জাস্ট লিখে রাখবা, একটা জিনিস লিখে রাখবা যে এই ভার্বগুলো বাক্যে যখন, মানে এই শব্দগুলো যখন বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ভার্ব ছাড়া অন্য কিছু হলে কিন্তু হবে না, ঠিক আছে? যদি বলে অ্যাবসেন্ট মাইন্ডেড, তখন কিন্তু অ্যাবসেন্ট ভার্ব না, ঠিক আছে? তাহলে এই শব্দগুলো যখন ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন এদের পর একটা সেলফ যুক্ত প্রোনাউন যুক্ত করতে হয়। মানে এদের পর একটা কি হয়, সেলফ যুক্ত প্রোনাউন যুক্ত করতে হবে এদের পরে। অর্থাৎ যখনই এরা ভার্ব হিসেবে থাকবে এদের পর একটা মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফ, এরকম একটা দিতে হবে। এই জিনিসটা মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এইটা মনে রাখলে অনেকগুলো আনসার হয়ে যাবে। এটা হবে না, কিন্তু আরো অনেক ধরনের প্রশ্ন যেগুলো আনসার তুমি সহজেই করতে পারবা। কিভাবে? যে এই ভার্বগুলো যখনই থাকবে এদের পরে কি বলবে, একটা সেলফ যুক্ত হবে। সেলফ যুক্ত হওয়ার পরে ব্যাপারটা কি হয়, যে দেখবা যে এই অ্যাভেল, অ্যাভেলের পরে সেলফ যখন থাকে তখন অ্যাভেলের পরে কি বসে, অফ বসে, অফ বসবে। অ্যাবসেন্ট থাকলে কি বসে, ফ্রম বসে। প্রাইড থাকলে কি বসে, প্রাইডের পরে সেলফ যখন হয় তখন অন বসে। তাহলে কিভাবে পড়বো, প্রাইড প্লাস সেলফ প্লাস অন, এভাবে পড়বো। আবার এটা কিন্তু প্রাইডে যখন টেক প্রাইড থাকবে, এটা আমি অনেকদিন বলছি, কিন্তু টেক প্রাইড থাকবে তখন কিন্তু সেলফ হবে না। টেক প্রাইড হলে তখন প্রিপোজিশন হবে ইন। আর যখনই এই যে প্রাইড প্লাস সেলফ যখনই হবে তখন সেটা কি হবে, অন হবে। এই যে অন, জাস্ট এই নিয়মটা মনে রাখো যে অ্যাভেল, অ্যাবসেন্ট, প্রাইড, হার্ট, রুইন, কিল, এরা যখন ভার্ব হিসেবে থাকবে তখন এদের পরে কি বসে, একটা সেলফ যুক্ত প্রোনাউন। দেখো যে মাই সেলফ আছে, এই যে এরকম সেলফ থাকবে। আর অ্যাভেল থাকলে হবে অফ, আর প্রাইড থাকলে হবে অন। বাস, শেষ। এই প্রশ্নে যেহেতু অ্যাভেল আছে আমাদের এই বাকি চিন্তা করার দরকার নাই। অ্যাভেল থাকাতে মাই সেলফ অবশ্যই হবে। তাহলে কি আছে, আই অ্যাভেল, আই উইল অ্যাভেল মাই সেলফ অফ দ্য, এই যে অফ আছে। বাকিগুলোতে দেখি আমরা, এখানে অফ আছে কিন্তু সেলফ নাই, অ্যাভেল মাই সেলফ নাই, এই জন্য এটা গোল্লা। এখানে অ্যাভেল আছে, মাই সেলফ আছে, কিন্তু এখানে উইথ আছে, দেখো যে উইথ আছে, এই জন্য এটা গোল্লা। এইখানে অ্যাভেল আছে, আবার মাই সেলফও আছে, কিন্তু এখানে কিছুই নাই, অফ নাই, অন নাই, কিছুই নেই, তার মানে এটাও গোল্লা। আনসার হচ্ছে এ, ক। তো এইভাবে একটু যখন বাসায় পড়বা তখন পড়ার সময় একটু বুদ্ধি করে পড়তে হবে। শুধু সংজ্ঞা মুখস্থ করলে কিন্তু ইংরেজি গ্রামারতে নাম্বার তোলা যাবে না, চালাক হইতে হবে এবং বুদ্ধি খাটে আনসারগুলো করতে হবে। ঠিক আছে, এটা 1 নাম্বার গেল। আমরা আরো দেখি, এটা কি আছে দেখো, আম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেসেস, মানে আমি কি, যে ক্রাউডেড প্লেসে অভ্যস্ত, এই কথাটা বলতে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি জানি, দেখো সবগুলো টু দেওয়া আছে, টু টু টু, মানে ইউজ টু, ইউজ টু মানে কি, অভ্যস্ত। তাহলে ইউজ টু এর পরে কি হবে, এখানে ইউজ টু নর্মালি টু এর পরে ভার্বে কি বসে, বেস ফর্ম বসে। তাহলে এইটার আনসারটা করতে গেলে আমার কাছে মনে হবে হয়তো আনসারটা ক কারেক্ট হবে, এটা মনে হবে। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো যে কিছু কিছু টু আছে, টুটা কি হয়, নর্মালি ইনফিনিটিভ হয়, যে কারণে টু এর পরে ভার্বটা বেস ফর্ম বসে। কিন্তু কিছু টু আছে এটা ইনফিনিটিভ না, এটা প্রিপোজিশন হিসেবে টুটা বসে। আমার ক্লাসে আমি যেটা করি, এই টু গুলোকে আমি বলি ব্যতিক্রম টু। ব্যতিক্রম টু মুখস্থ করবা, দেখবা যে প্রায় পরীক্ষা একটা কমন থাকবে। অনেক বেশি টু মনে রাখতে হবে না, জাস্ট 8টা থেকে 10টা টু মনে রাখবা, দেখবো পরীক্ষায় এই টুর মধ্যে কমন থাকবে। অর্থাৎ আমি তোমাদের একটা জিনিস বলে দেই যে কয়েকটা ব্যতিক্রম টু সব বই আছে তোমার কাছে, কিন্তু বই অনেক বেশি আছে, আমি তোমাকে ওটা কমাই দেই। ব্যতিক্রম টু, হ্যাঁ, কি হবে যে এই টু এর পরে ভার বসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, এটা পরীক্ষা আসে। নর্মালি টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা তো পরীক্ষা আসেই।
কিন্তু যে টু গুলো পরে ভার্বের আইন যুক্ত হয় এটা বেশি আসে। তো এটা হচ্ছে সেই টু। তো সেইগুলোর মধ্যে কি আছে তোমরা এটা জানো, সবারই এটা জানা আছে, তারপর একটু পড়লে এটা রিভিশন হয়ে যাবে। সেটা কি আছে যে অ্যাকাস্টম টু, তাই না? অ্যাকাস্টম টু, তারপরে অ্যাডিক্টেড টু, তারপরে এরকম আছে কনফেস টু, কনফেস টু, এগুলো আছে। হ্যাঁ, ডেডিকেটেড টু, তারপরে একটা আছে যে এটা দেখো যে বি ইউজ টু, এইটা খেয়াল করতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস। বি ইউজ টু, আর একটা হচ্ছে গেট ইউজ টু। দেখো নর্মালি যে ইউজ টু থাকে, নর্মালি ইউজ টু কিন্তু হতে পারে, কিন্তু এর সাথে কি আছে বি, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, এর সাথে কি আছে গেট ইউজ টু। মনে রাখবা যে শুধু ইউজ টু হলে তখন কিন্তু ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম বসবে শুধু ইউজ টু হলে, কিন্তু যখন এই যে বি ইউজ টু বা গেট ইউজ টু হবে তখন আইএনজি হবে। এই জন্য খেয়াল করবা, আমি যদি বলি যে আই ইউজ টু প্লে ক্রিকেট, আই ইউজ টু প্লে ক্রিকেট, আমি বলি নাই এম ইজ আর ওয়াজ আর কিছু বলি নাই, তখন হবে প্লে ক্রিকেট। আর যদি বলি আই ওয়াজ ইউজ টু, তখন হবে প্লেইং ক্রিকেট, আইএনজি হবে। এই জন্য আনসার করার সময় খেয়াল করতে হবে যে এই যে দেখো যে ইউজ এর আর কি আছে, এম আছে, বি আছে, তাহলে বি ইউজ টু বা গেট ইউজ টু যখন থাকবে তখন আইএনজি হবে, আর শুধু ইউজ টু থাকলে আইএনজি হবে না। এইভাবে আর কি লুক ফরওয়ার্ড টু আছে, লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তোমরা এটা জানো সবাই, বইয়ের মধ্যে সবাই দিয়ে আছে, আমি সব লিখলাম না। লুক ফরওয়ার্ড টু, তারপরে উইথ এ ভিউ টু, তারপরে টেক টু, টায়ার টু, এই টু গুলোর পরে ভার্বের সাথে কি হয় আইন যুক্ত হয়। এই কয়েকটা টু মনে রাখতে পারলে তোমার মনে করে এখান থেকে 1 নাম্বার পরীক্ষায় থাকে, মাঝে মাঝেই থাকে, তোমার কাজে লেগে যাবে। ঠিক আছে, তাহলে আনসারটা এখান থেকে অবভিয়াসলি কোনটা, এটা হবে না, কারণ টু এর বেস ফর্ম আছে, এই টু এর আইএনজি হবে, এইটা হবে আনসার, এগুলো তো এমনি হবে না। আশা করছি তোমরা বুঝতে পারছো এটা। দেন 3 নাম্বারটা যাই, এই যে দেখো ওইটারই আর একটা, এটা কত তোমার 17তম মধ্যে আসছে। দেখো 17, একটু আগে দিলাম 18তম প্রভাষক আসছে, আর এটা 17তম শিক্ষক নিবন্ধনে আসছে। তার মানে এটা কিন্তু নিয়মিত আসে এখান থেকে একটা, তার মানে ওই কটা একটু যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি একটা নাম্বার পেয়ে গেলা। লুক ফরওয়ার্ড টু আছে, তাহলে ওই যে ব্যতিক্রম টু বললাম ওই টু এর একটা, অবশ্যই এটা কি হবে রিসিপের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে কোনটা হবে দেখো, আইএনজি, এই 4টার মধ্যে আইএনজি আছে কয়টায়, এটাই নাই, এটাই নাই, এটাই নাই, শুধু এটা আছে, আনসারটা ক। বুঝছো, শেষ। তারপরে আমরা যাই 4 নাম্বার কোশ্চেনে। এটা দেখো, ডু ইউ এনজয় টিচিং, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। এবার দেখো যে এই যে এনজয় একটা ভার্ব, টিচিং একটা ভার্ব, মানে টিচ থেকে টিচিং। এখন এনজয়ের পরে টিচিংটা হলো, দ্য আন্ডারলাইন ওয়ার্ডটা কি হবে এইটা খেয়াল করি, যে টিচিং, ডু ইউ এনজয় টিচিং, এটা আমরা আনসারটা কি দিব। এটা দেখো যে কিছু ভার্ব আছে এখানে, যদি খেয়াল করবা, এটা অবশ্য নাউনের মধ্যে ঢুকে গেছে, এইটা ভার্বের মধ্যে পড়ে না, কিন্তু খেয়াল করা হয় যে এই যে এনজয় আছে, এনজয়ের পরে ভার্বের কি হয়েছে আইএনজি হয়েছে। এরকম কিছু ভার্ব তোমার মনে রাখতে হবে, যেমন ভার্বগুলোর মধ্যে কি আছে অ্যাভয়েড, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। অ্যাভয়েড, তারপরে হচ্ছে স্টার্ট, স্টপ, স্টপ, হেট, তারপরে হচ্ছে ডিটেস্ট, লোদ, লোদ মানে হচ্ছে ঘৃণা করা, লোদ, রেজিউম, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, it is no use, it is no, it is oath, it is oath। এইরকম খেয়াল করো যে এরকম যে শব্দগুলো আছে বা ভার্ব আছে, এদের পরে যখন ভার্ব বসে, এদের পরে যদি আরেকটা ভার্ব বসে, ওই ভার্বটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। মনে রাখবো যে সবসময় কিন্তু ভার্বের পরে ভার্ব বসে আইএনজি যুক্ত হয় না, কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব বসলে টু যুক্ত হয়, আবার কিছু ভার্ব আছে যাদের পরে ভার্ব বসলে আইএনজি যুক্ত হয়। তুমি কনফিউজড হয়ে যাবা যে কোনটার পরে টু দিব কোনটার পরে টু দিব না। বইয়ে পড়লেও কিন্তু তুমি ধরতে পারবে না। বইয়ে পড়লে কি থাকে, বইয়ের মধ্যে বলে যে যদি উদ্দেশ্য বুঝায় তাহলে টু যুক্ত হয়, আর যদি উদ্দেশ্য না বোঝায় তাহলে টু যুক্ত হয় না। তো কখন উদ্দেশ্য বুঝায় সেটাই তো বোঝা যায় না, তো প্যাচ লেগে যাবে। এই জন্য সবচেয়ে ভালো হচ্ছে মনে রাখো, এইগুলো শব্দগুলো মনে রাখো যে এই শব্দগুলো পরে ভার্ব বসলে ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়। এর সাথে এনজয় কথাটাও ঢুকবে, ওই যে এনজয় শব্দটা আছে এনজয়, এই শব্দগুলো পরে যদি ভার্ব বসে তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। একটু পরে আমি কিছু শব্দ দেখাই দিব, ওই শব্দগুলো পরে যদি আরেকটা শব্দ বসে তাহলে সেটা টু যুক্ত হবে।
তাহলে এগুলো মনে রাখলে কিন্তু তোমার এখানে পরীক্ষার কনফিউশনটা কেটে যাবে। এগুলোতে কোশ্চেন 1 নাম্বার প্রায় প্রশ্ন পরীক্ষায় থাকে। তাহলে এইখানে কিন্তু কোশ্চেনটা এটা করে নেই, এনজয় টিচিং। এই টিচিং শব্দটা কি সেটা বলছে। তো টিচিং শব্দটা কি এটা আমরা সবাই জানি, যে এই যে ভার্বের পরে যখন অবজেক্ট হিসেবে যদি কোনো ভার্ব থাকে, অবজেক্ট হিসেবে কোনো ভার্ব থাকে সেটা কি হয়, নাউনের মতো কাজ করে, তাই না? আর ভার্বের সাথে আইএনজি যখন নাউনে কাজ করে সেটার নাম কি হয় আমরা সবাই জানি, সেটার নাম হয় জেরান্ড। তাহলে আনসারটা আমরা সবাই জানি, এখানে আনসারটা হবে কি, জেরান্ড। সি আনসার কারেক্ট, তাই না? কিন্তু এইখান থেকে যে নিয়মটা আমরা মনে রাখবো, এই ভার্বগুলো মনে রাখবো, যে এই ভার্বগুলো পরে যদি এরকম কোনো ভার্ব বসে বা কোনো গ্যাপ দেওয়া থাকে, তাহলে গ্যাপের মধ্যে ভার্বটা উত্তরটা কি হবে, ভার্বের সাথে যেটা আইএনজি থাকবে সেটা উত্তর হবে। বাস, তাহলে আমরা এখান থেকে এটা উত্তরটা এমনি পারবো, কারণ এটা কি, এটা জেরান্ড। কারণ ভার্বের সাথে আইএনজি কিন্তু কাজ করছে কার মতো, যেহেতু এটা অবজেক্ট, এই ভার্বের অবজেক্ট হিসেবে আছে, অবজেক্ট সবসময় নাউন হয়, তাহলে ভার্বের সাথে আইএনজি যখন অবজেক্টে কাজ করে তো সেটা নাউনে কাজ করে, মানে জিরান্ডের কাজ করে, তাই না? তার মানে এটা হচ্ছে জিরান্ড। এটা তো আমরা সবাই পারি, জিরান্ড উত্তরটা সবাই পারবো। কিন্তু এর সাথে আমার পড়াশোনা কি হবে, যে বলছি কি যে চালাকি করে পড়াশোনা করে নিবা, সেটা হচ্ছে এর সাথে এই শব্দগুলো মনে রাখবো, যে এদের পরে যদি ভার্ব বসে এই যে এরকম আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? কারণ এখানেও কিন্তু গ্যাপ থাকতে পারতো, এনজয় দিয়ে এটা একটা গ্যাপ দিত, যে এই গ্যাপের মধ্যে কি বসবে, টু টিচ, টিচিং, এরকম কিছু শব্দ থাকবে। আশা করছি বুঝছো। দেন 5 নাম্বারটা দেখো, এই দেখো ওইরকম কোশ্চেন আছে। তাহলে দ্য ওল্ড লেডি ক্যানট হেল্প, হেল্পের পরে কি বসবে দেখো, টু ড্রিঙ্ক, টেক, টু টেকিং, হ্যাভিং। এটা কি হবে আনসারটা? জাস্ট দেখো যে ওই যে একটু আগে যে কথাটা বললাম খুব জরুরি ছিল, সেটা কি ছিল, যে অ্যাভয়েড, তারপরে যে ভার্বগুলো এনজয়, এদের পরে ভার্ব বসলে কি হয়, আইন যুক্ত হয়। এই হেল্প ভার্বটা সেরকম একটা ভার্ব। হেল্প ভার্বটা হচ্ছে, খেয়াল রাখবা যে হেল্পের পরে যদি কোনো ভার্ব বসে সেই ভার্বের সাথে আইন যুক্ত হবে। হেল্পের পরে কোনো ভার্ব বসলে আইন যুক্ত করতে হবে, ঠিক আছে? তাহলে এটা যদি মনে থাকে যে হেল্পের পরে ভার্বটা কি হবে, আইন যুক্ত হবে, তাহলে দেখা যায় যে টু ড্রিঙ্ক এটা এমনি বাদ যাবে, টেক এমনি বাদ যাবে, টু টেকিং এই যে দেখো টু আছে যে কারণে এটা হবে না, তাহলে এইটা দেখো এটা শুধু হ্যাভিং আছে, দ্যাটস ওয়াই এটা কি হবে, এইটা একটা আইনজি যুক্ত আছে, তার আনসারটা কি হবে, ঘ আনসার হবে। তাহলে আমরা যদি মনে রাখি যে ওই ভার্বগুলো একটু আগে যেটা বললাম, যে ওই ভার্বগুলো পরে কি বসে, ভার্ব বসলে আইন যুক্ত হয়, তাহলে ওই ভার্বের মধ্যে হেল্পও একটা ভার্ব আছে, তাহলে হেল্পের পরে যদি ভার্ব বসে তাহলে সেটা কি হবে, আইন যুক্ত হবে। এই জন্য এই ভার্বগুলো মনে রাখবো, যে এই ভার্বগুলো পরে ভার্ব বসলে সেটা আইন যুক্ত হয়, আবার এই ভার্বগুলো পরে ভার্ব বসলে সেটা টু যুক্ত হয়, ঠিক আছে? তাহলে আমাদের এই উত্তরগুলো করতে সহজ হবে। দেখো নিলে কিন্তু প্যাঁচলাই যেত, টু ড্রিঙ্ক দিব নাকি টেক দিব নাকি টু টেকিং দিব, এটা কনফিউশন সৃষ্টি হতো। কিন্তু আমার যদি মনে থাকে যে হেল্পের পরে ভার্ব বসলে কি হয়, আইন যুক্ত করতে হয়, তাহলে আমার আনসারটা সহজেই হয়ে যাবে। আনসারটা হচ্ছে ডি। এবার দেখো খেয়াল করে, এই যে একটা ভার্ব আছে অ্যাডভাইস, ঠিক আছে? অ্যাডভাইসের পরে কি বসবে, একটু আগে বললাম যে কিছু ভার্ব আছে যেটার সাথে ভার্ব বসলে আইন যুক্ত হয়, আবার কিছু ভার্ব আছে যেটার সাথে টু যুক্ত হয়। এবার দেখো যে অ্যাডভাইস ভার্বটা আছে, এই জন্য তোমার এইখানে আবার কিছু ভার্ব মনে রাখতে হবে। এটা অনেক ইম্পর্টেন্ট, একটু মনে রাখবা। যেমন ধরো অ্যাগ্রি, একটু আগে কিন্তু অ্যাগ্রি লিখি নেই, ঠিক আছে? খেয়াল করো এখন কি কি লিখতেছি, অ্যাগ্রি, তারপরে হচ্ছে অ্যাডভাইস, অ্যাগ্রি, অ্যাডভাইস, অফার, ফরবিড, ফরগেট, ট্রাই, ঠিক আছে? ওয়ান্ট, দেখো আরো আছে কিন্তু এগুলো বেশি আসে পরীক্ষায়। অ্যাগ্রি, অ্যাডভাইস, অফার, ফরবিড, ফরগেট, ট্রাই, ওয়ান্ট। এই ভার্বগুলো পরে যদি আর একটা ভার্ব বসে সেই ভার্বের সাথে টু যুক্ত করে, টু প্লাস ভার্ব বসে, তাহলে তোমার কাজটা কি, যে এই কটা ভার্বটা মনে রাখবা যে এই ভার্বগুলো পরে ভার্ব বসলে ভার্বের সাথে টু যুক্ত হবে, আবার একটু আগে যে লিখলাম ওই ভার্বগুলো পরে ভার্ব বসলে ভার্বের সাথে আইন যুক্ত হবে। তাহলে এখন খেয়াল করে দেখো এখানে যে ভার্বগুলো আছে, ভার্বের মধ্যে অ্যাডভাইস একটা ভার্ব আছে, অ্যাডভাইস লিখছি কি, এই যে লিখছি অ্যাডভাইস, তাহলে এই ভার্বের সাথে ভার্ব বসছে, এই যে ভার্বটা আসছে, তাহলে এই ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি হবে না টু যুক্ত হবে, তাহলে এটা আইএনজি হবে না, এটা টু যুক্ত হবে। এটা গিভিং আপ আছে, এটা বাদ, টু গিভ আপ এই যে একটা আছে, এটা হতে পারে, আর তো টু নাই, তাহলে এটাও বাদ এটাও বাদ, এটা আনসার হবে। এবার দেখি 7 নাম্বার কোশ্চেনটা কি আছে। এইটাকে বলে ট্যাগ কোশ্চেন। দেখো ভার্বের একটা রূপ ট্যাগ কোশ্চেন, দ্য স্পেকটেটর ওয়াজ এ লেডি, তাই নয় কি, ট্যাগ মানে হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে ট্যাগ কিভাবে করতে হয়। যেমন যদি এখান থেকে থাকে যে ওই যে ওয়াজ আছে, তাহলে কি হবে, ওয়াজ নট করতে হবে,
ওয়াজন্ট, এই যে এন লিখে অ্যাপোস্ট্রোফি টি, ওয়াজন্ট, ওয়াজন্ট লিখে কে আছে, স্পেক্টেটর যে আছে সেই হবে, শি বা হি। এটা যদি ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে শি, যেহেতু এখানে শি ধরছে তাহলে শি হবে। তাহলে ওয়াজন্ট শি বা ওয়াজন্ট হি। তাহলে ওয়াজ নট থাকলে কি হবে, ওয়াজন্ট। এরকম ইজ নট থাকলে কি হবে, ইজন্ট। এগুলো কিন্তু সবাই তোমরা জানো, ইজন্ট, দেখো এগুলো সবাই জানবে। হ্যাজ নট থাকলে কি হবে, হ্যাজন্ট, সবাই পারবা এগুলা। কিন্তু একটা জায়গায় সমস্যা হবে, সেটা হচ্ছে যেমন ধরো যদি থাকে এম নট, খেয়াল করো এম নট যদি হয় তাহলে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলা কিরকম, যে সেটা ইনফর্মাল ইংলিশে হবে এইন্ট। তুমি যদি স্পোকেন কোর্স করো কোথাও, স্যাররা তোমাকে শেখাবে এইন্ট, কিন্তু ফর্মাল ইংলিশে কি হবে, ফর্মাল ইংলিশে হবে আরান্ট, আরান্ট হবে। ঠিক আছে, তাহলে এই যে যদি এম নট পাও তাহলে একটু কেয়ারফুলি অ্যান্সার করবা। দেখবা যে যেটা মধ্যে আরাউন্ড থাকবে, কয়েকবার পরীক্ষা আসছে কিন্তু সেই কোশ্চেনটা এখানে নাই, কিন্তু পরীক্ষা আসে, তখন তোমার দিতে হবে আরান্ট, এই একটা খেয়াল করবা। আর বাকি যেগুলো আছে সেগুলো তুমি সহজেই পারবা, ওগুলো এমনিই পারবা, অনেকগুলো আছে। হ্যাঁ, শ্যাল নট থাকলে সেইন, তারপরে তোমার উইল নট থাকলে ওন্ট, এগুলো সবই পারবা। কিন্তু ট্যাগ কোশ্চেনতে পরীক্ষা আসে, তা বাসায় তুমি ট্যাগ কোশ্চেনটা একটু দেখে নিও। ওকে, তাহলে আনসারটা কি হবে, এখানে আনসারটা কি হবে, যেহেতু ওয়াজ আছে ওয়াজন্ট হবে। এই দেখো যে ওয়াজ শি এটা কাটা, ইজন্ট শি এটা কাটা, এই যে ওয়াজন্ট আছে এটা ওয়াজ নট তো হবে না, ওয়াজন্ট হবে, তাহলে হচ্ছে সি। সবাই জানো, তারপর বাসায় পড়ার সময় এটা একটু পড়বা। ট্যাগ কোশ্চেন আমি দেখলাম যে আসে, এই যে 18তম প্রভাষক পরীক্ষা আসছে, মানে আগের বারই আসছে, তার আগের বারও আসছে। তারপরে আমরা 8 নাম্বারটা দেখি, এটা কি আছে কোশ্চেনে দেখি, দ্য ওয়ার্ক ইজ টু বি ড্যাশ ইমিডিয়েটলি। দেখো এটা দেখো যে কোশ্চেনটা জাস্ট উপস্থিত বুদ্ধি খাটে আনসারটা করা যাবে। বি আছে, তা আমরা কি জানি, বি এর পরে V3 বসে, তাই না? বি, যে কোনো বি এর পরে ভার্বের সবসময় কি বসে, V3 বসে। তাহলে এখানে আছে বি, এই যে বি থাকাতে এটা ডু, এটা তো হবে না, এটা হচ্ছে V1, V1 তো হবে না। এই যে ডান, এটা V3 আছে, এইটা হতে পারে, এটা তো ডুইং আছে, এটা হবে না। এটা ডিড মানে হচ্ছে V2 হবে না, কি হবে, V3 হবে। বি এর পরে V3 হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে 100% আনসার এইটা। সবাই জানো, দেখো এই কোশ্চেনগুলো আসে, এটাও কিন্তু 18তম শিক্ষণীয় পরীক্ষা আসছে। ওকে, তার মানে ইংরেজির যে এক একটা নাম্বার গুরুত্বপূর্ণ নাম্বার, এই নাম্বারগুলো তোমার ভয়ের কোনো কারণ নাই, তুমি এখান থেকে অনায়াসে বেশ কিছু নাম্বার পাবা যদি একটু পড়াশোনা করো। একটু পড়াশোনা করলে এখানে নাম্বারগুলো তুমি পেয়ে যাবা। এটাও ভার্ব থেকে, দেখো এটা কি আছে দেখি, ইউ হ্যাড বেটার টু গো দেয়ার। এখন এই দেখো যে এটা 17তম শিক্ষণীয় পরীক্ষা আসছে, তাহলে টু গো দেয়ার এই কথাটা কি হবে? তাহলে এখানে দেখো যে হ্যাড বেটার, গন, ওয়েন্ট, গো, উইল গো, এগুলো সবই দেওয়া আছে। শুধু মনে রাখবা যে এই যে হ্যাড বেটার আছে, এগুলো খেয়াল করবা যে হ্যাড বেটার বা হ্যাড সুনার বা হ্যাড রেদার অথবা উড বেটার, উড সুনার, উড রেদার, এই শব্দগুলো যখন থাকবে তোমার ওয়ার্ডের মধ্যে থাকবে, তোমার এই যে এগুলান, এটা একটা নিয়ম, এটা একটা নিয়ম, এরকম পড়ার দরকার নেই, সব একখানে সাজায় পড়ো। একখানে ফেলে দিয়ে কি করবা, যে হ্যাড বেটার, হ্যাড সুনার, হ্যাড রেদার, উড বেটার, উড সুনার, উড রেদার, এদের পরে ভার্বে কি বসবে, সবসময় ভার্বের বেস ফর্ম বসবে। বেস ফর্ম, উইল টুইল কোনো কিছু যুক্ত হবে না, শুধু ভার্বের বেস ফর্ম থাকবে। তাহলে দেখো যে এখানে হ্যাড বেটার গন আছে, যে গন থাকাতে এটা ফেলে দাও। এখানে আছে হ্যাড বেটার ওয়েন্ট আছে, এটা V2, এটা ফেলে দাও। এইটা হ্যাড বেটার, এই যে দেখো এটা গো আছে, তার মানে এটা হইতে পারে আনসার। আর এটা হ্যাড বেটার উইল গো, এই যে উইল আছে, এই জন্য হবে না, তাহলে 100% আনসার হচ্ছে সি। তাহলে আমরা কি বললাম এখান থেকে, যে হ্যাড বেটার বা উড বেটার, হ্যাড সুনার, হ্যাড রেদার বা উড সুনার, উড রেদার, এগুলো যাই থাকুক এদের পর ভার্বের শুধু বেস ফর্মটা হবে। ওকে, এগুলো একটু বাসায় দেখবা, এগুলো চর্চা করলেই হয়ে যাবে, সমস্যার কিছু নাই। এটাও ভার্ব থেকে দাও, 10 নম্বর কোশ্চেন। শুধু ভার্ব থেকে দেখো কতগুলো কোশ্চেন আসছে, কত দুইটা পরীক্ষায়, 18তম এবং 17তমতে ভার্ব থেকে কতগুলো কোশ্চেন আসছে। আই স হিম গো দেয়ার, এটাকে আনসারটা কি দিব, দেখো এখানে আনসারটা কি হবে, গো, গন, ওয়াজ গোয়িং, গোয়িং। এইখানে খেয়াল করো 17তমতে আসছে, এই নিয়মের দিয়ে আমি বাইরের দেশের রাইটারদের বই তোমাকে দেখাইতে পারবো যে সেখানে আনসারটা এইটাও কারেক্ট, এইটাও কারেক্ট, ওই নিয়ম থেকে। তাহলে আনসারটা আমরা কি দিব, এটা মনে রাখবা। এই যে একটা সি ভার্ব থেকে স আছে, সি থেকে মূল ভার্বটা কি, সি, পাস্ট ফর্ম করছে স, তাহলে এই সিটা খেয়াল করবা। সি মানে দেখা, ওয়াচ, ওয়াচ মানেও দেখা, টিভি দেখে। বিহোল্ড, বিহোল্ড মানেও দেখা,
তাই কি বললাম, সি, ওয়াচ, বিহোল্ড, এই ভার্বগুলোর পরে যদি তুমি অবজেক্ট পেয়ে যাও, অবজেক্ট থাকে যদি এই ভার্বগুলোর পরে অবজেক্ট, দেখো এই ভার্বের পরে কি আছে, অবজেক্ট আছে, এই যে হিম, তাহলে এই ভার্বগুলো কি বলছি, ভার্বগুলা সি, ওয়াচ, বিহোল্ড, তিনটা মানে দেখা। এই ভার্বগুলো পরে যদি আমরা এরকম অবজেক্ট পেয়ে যাই, এই যে অবজেক্ট পেয়ে গেলাম, অবজেক্ট পরবর্তী ভার্বের ভি1 দিলেও কারেক্ট, ভার্বের সাথে আইএনজি দিলেও কারেক্ট, বোথ আর কারেক্ট। কিন্তু দেখো ঝামেলা, দেখো এই 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, এটা বিসিএস পরীক্ষা আসে, অন্যান্য পরীক্ষা আসে, সবখানে আনসার যে এটাও থাকে এটাও থাকে, দুটোই দেওয়া থাকে। তাহলে বলবো দুটোর মধ্যে কোনটা দিব, এটা তুমি মনে রাখবে, দুটোই যখন দেওয়া থাকবে, যদি একটা দেওয়া থাকে তাহলে একটা কারেক্ট হবে, বাট যদি দুটো দেওয়া থাকে অবশ্যই অবশ্যই যেটা আইএনজি আছে সেটা বেশি কারেক্ট দেবা। এই যে ভার্বের সাথে আইএনজি যেটা সেটা বেশি কারেক্ট হবে। হ্যাঁ, ওকে, এটা কেন বেশি কারেক্ট হবে সেটা বলতে গেলে তোমার ওই অর্থগত মিনিংটা দেখতে হবে। যে আই সি হিম গো, এটা যতখানি সময় নিয়ে দেখা হয়, আই সি হিম গোয়িং, এটা তার থেকে ব্যক্তিকালটা বেশি। তোমার দরকার নাই, জাস্ট মনে রাখবা যে দুটোই কারেক্ট, যদি দুটোই দেওয়া থাকে তাহলে আমি আইএনজিটা বেশি বেশি কারেক্ট দেবো, মানে আগে দিব আইএনজিটা। ওকে, তাহলে আনসারটা কি হবে, এইটা আনসারটা কারেক্ট হবে। এটা যে ভুল তা না, এটাও হবে, কিন্তু এইখানতে তুমি যদি বেস্ট চয়েস করতে চাও তাহলে এটা হবে বেস্ট চয়েস, গোয়িং। বাট একই সাথে যে এটা দিয়েও কিন্তু পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসছে 29তম বিশেষ পরীক্ষায় এই ওয়াজ দিয়ে আসছে, সেম কোশ্চিন ওয়াজ দিয়ে আসছে, তার মানে এটা বিশেষ পরীক্ষা সহ অনেক পরীক্ষা আসবে। ওইটা খেয়াল করবা যে সি, ওয়াচ, বিহল্ড, এই ভার্বগুলো পরে যদি অবজেক্ট থাকে, অবজেক্ট পরে ভার্বটার বেস ফর্ম হতে পারে, আবার আইএনজি হতে পারে। যদি একটা থাকে তাহলে ওইটাই কারেক্ট, আর যদি দুটো দেওয়া থাকে তাহলে যেটা আইএনজি থাকবে সেটাই আমি বেশি গ্রহণযোগ্য করবো। বাস, শেষ। হি ইজ এ লায়ার, হি ইজ এ লায়ার, এই যে ট্যাগ কোশ্চেন, আবার ট্যাগ কোশ্চেন, দেখো এই যে কমা দিয়ে ট্যাগ কোশ্চেন করছে, এটা কথাই নাই, যেহেতু ইজ আছে, এটা 17তম নিবন্ধন পরীক্ষা আসছে, এগুলো তোমার পানি বাঁধা সবাই পারবা। ইজ থাকাতে কি হবে, ইজন্ট হবে, তাহলে এটা তো বাদ। এই যে ইজন্ট হি, এটা ইজ হি, এটা হবে না, আরন্ট হি, এটা হবে না, ঠিক আছে, তাহলে এটা হবে না, অ্যান্সারটা কি হবে, এটা হবে, ইজন্ট হি হবে। এটা আমরা এমনি পারবো কিন্তু, বাট বাসায় একটু দেখবা কিন্তু কয়েকটা আছে ব্যতিক্রম। হ্যাঁ, গ্রুপ ভার্ব তো গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব তোমাদের অবশ্যই মুখস্থ করতে হবে। গ্রুপ ভার্ব পরীক্ষা আসে, বিশেষ পরীক্ষা আসে, তারপরে এই যে নিবন্ধন পরীক্ষা আসতেছে, ব্যাংক পরীক্ষা আসে, তো অবশ্যই প্রাইমারি পরীক্ষা সবখানে আসে গ্রুপ ভার্ব আসে। কিন্তু গ্রুপ ভার্ব থেকে মনে রাখা খুব কঠিন, অনেক গ্রুপ ভার্ব থাকে, এতগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যায়। তো সেইখানে বুদ্ধি কি, গ্রুপ ভার্ব পড়ার উপায় কি? গ্রুপ ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে কিছু গ্রুপ ভার্ব যেগুলো যেগুলো পরীক্ষায় নিয়মিত আসে, সেই গ্রুপ ভার্বগুলো তোমাকে বেশি বেশি পড়তে হবে। এই জন্য ফার্স্ট কাজ হচ্ছে যে বিগত বিশেষ পরীক্ষায় যে গ্রুপ ভার্বগুলো আসছে, বিশেষ পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো আগে পড়ে ফেলো। দেখবো এখান থেকে কোশ্চেন অনেকগুলো কমন পাবা গ্রুপ ভার্ব থেকে, সহজটা থাকে পরীক্ষায়। তোমাদের যে এনটিএসসি পরীক্ষায় যে এই যে ইংরেজি নাম্বার, একটা করে নাম্বার যে গুরুত্বপূর্ণ, এইভাবে নাম্বার তোমার নিতে হবে, নাম্বার বাড়াইতে হবে এবং সব নাম্বার কমন ফেলতে পারবা। ঠিক আছে, তাহলে গ্রুপ ভার্বটা দেখো, যেমন এখানে কি বলছে, এটা তো তোমরা সবাই পারবা, এটা 18তম শিক্ষণীয় পরীক্ষা আসছে, 18তম গতবার আসছে, ডাই দিয়ে। তো ডাই দিয়ে তোমরা সবাই জানো কি হয়, ডাই মানে হচ্ছে মারা যাওয়া। তাহলে এটা মারা যাওয়া কিসের জন্য গেল, যদি দেশের জন্য হয় তাহলে সেটা কি? তারপরে হচ্ছে আছে না এরকম যে দুর্ঘটনায়, দুর্ঘটনায় মারা যাওয়া বোঝায়। তারপরে আর কি আছে, অসুখ, কলেরায় মারা যায়, হ্যাঁ, এটা সেটা অসুখে মারা যায়, অসুখ বিসুখে মারা যায়। হ্যাঁ, তারপর আর কি আছে, দেহের জন্য মারা যায়, দুর্ঘটনা মারা যায়, অসুখে মারা যায়, তারপরে কম বেশি খেয়ে মারা যায়, এগুলো পরীক্ষা আসে, কম বেশি। হ্যাঁ, কম বেশি খেয়ে মারা যায়, আবার সুখে শান্তিতে মারা যায়। হ্যাঁ, কত হয়ে মারা যেতে পারে। তাহলে এইটা একটু মনে রাখলে এখান থেকে দেখা গেলো এক নাম্বার তুমি যদি আসে পরীক্ষায় পাবা। তো দেশের জন্য মারা গেলে কি হয়, তখন ফর বসে, ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া। দুর্ঘটনায় মারা গেলে কি হয়, ডাই বাই হয়, দুর্ঘটনায় মারা গেলে, অ্যাক্সিডেন্টে মারা গেল, ডাইড বাই অ্যাক্সিডেন্ট। অসুখ বিসুখে মারা গেলে কিসে, কলেরা মারা গেল, ডাইড অফ কলেরা, তখন অফ হয়। কম বেশি খেয়ে দিয়ে মারা গেলে কি হয়, ফ্রম হয়, ফ্রম ওভার ইটিং। সুখে শান্তিতে মারা গেলে কি হয়, ইন হয়, ডাইড ইন পিচ। ঠিক আছে, তো এইটা দেখা গেল যে তোমার ডাই দিয়ে তুমি পড়ে ফেললা, এখন ডাই দিয়ে পরীক্ষা তো আসেই, তুমি কমন পেয়ে গেলা, গ্রুপ ভার্ব থেকে এটা পেয়ে গেলা। এইভাবে তোমাকে কমন বানায় এনে পড়তে হবে। গ্রুপ ভার্ব আরো আছে, যেমন এটা গেল ফর, এই যেগুলো দেখো গ্রুপ ভার্ব দেখো আরো কত আছে। দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সানস ফল্ট, ম্যান ইজ ড্যাশ হিজ, মানে লোকটা তার ছেলের যে ফল্ট আছে, ফল্টের প্রতি মানে দেখেও দেখে না, ব্লাইন্ড।
এই ব্লাইন্ড শব্দটা কি বলছে? দেখেও দেখে না। ব্লাইন্ড মানে কি? অন্ধ। তাহলে আমি আসলে চোখে দেখি না, ঠিক আছে, সেটা এক ধরনের অন্ধ। আবার এটা দেখেও দেখি না। যেমন আমরা যখন চাকরিতে কাজ করি, মানে আমাদের যখন চাকরি করতে হয়, তখন অনেক কিছু আছে যেগুলো আমাদের দেখেও না দেখার ভান করে থাকা লাগে। তো দেখেও না দেখে মানে কি চুপ করে থাকা লাগে, এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমরা অনেক সময় দেখি, দেখেও না দেখার ভান করে থাকতে হয়, এরকম থাকে জিনিসটা। এইটা হচ্ছে ব্লাইন্ড টু, অর্থাৎ দেখেও না দেখার ভান করে থাকা, সেটা হচ্ছে ব্লাইন্ড টু। আর আসলেই অন্ধ, ঠিক আছে, সেটা হচ্ছে ব্লাইন্ড অফ। তাহলে ব্লাইন্ডের ক্ষেত্রে কি হবে? এই যে ব্লাইন্ডের ক্ষেত্রে টুও হতে পারে আবার অফও হতে পারে, বোথ আর কারেক্ট। তাহলে অফ কখন হবে? যখন আসলেই সে অন্ধ, রিয়েল সে ব্লাইন্ড, সেটা হচ্ছে অফ। আর যখন সে দেখেও না দেখার ভান করে থাকবে, সেটা হচ্ছে টু। এখানে কি বলছে? দ্য ম্যান ইজ ড্যাশ হিজ সানস ফল্ট, মানে তার ছেলের যে ফল্ট আছে, এই ফল্টটা কি করবে? সে আসলে কি অন্ধ হবে নাকি দেখেও না দেখার ভান করে থাকবে? অফকোর্স দেখা না দেখার ভান করে থাকবে, তখন আনসারটা হবে টু। তার মানে এই কোশ্চেন আনসার হচ্ছে টু। যদি এই কোশ্চেন বলতো দ্য ম্যান ইজ ড্যাশ অন আই, অন আই মানে এক চোখ কানা, এক চোখ কানা যদি বলতো বা এক চোখ অন্ধ যদি বলতো, তখন এতে কি এইটা আনসার হইতো, ব্লাইন্ড অফ হইতো। তাহলে আসলে যদি অন্ধ হয়, এটা আমাদের বুঝতে হবে যে আসলে যদি অন্ধ হয় তাহলে হচ্ছে ব্লাইন্ড অফ, আর দেখেও না দেখার ভান করলে তখন ব্লাইন্ড টু। এগুলো একটু বললেই হয়ে যায়, এটা মোটেও ডিফিকাল্ট কিছু না, তোমরা পারবা না এটা হতেই পারে না, ঠিক আছে, অবশ্যই পারবা। এগুলা একটু পড়লেই দেখবে যে এখান থেকে পুরো নাম্বার চলে আসতেছে। তোমার এনটিএসসি পরীক্ষায়, প্রিলি পরীক্ষায় 5 নম্বর মাত্র 40, এই 40 নাম্বারের জন্য তোমার জান দিতে হবে, এর তো কোন মানে এমনিই পাস করবা এটা, এই যে 40 নাম্বার থাকে। তারপরও আমি দেখলাম যে এটা হিউজ, মাত্র 17% না কত পার্সেন্ট পাস করে, বাকি মানে কেমনে ফেল করে আমি জানি না। এখান থেকে এত ফেল করে কিভাবে? এই 40 নাম্বার পেতে হয় মাত্র, এখানে ফেল করার তো কোনো সুযোগই নাই। মানে তুমি যদি ন্যূনতম পড়াশোনা করো, সামান্য পড়াশোনা করো, তারপর তো তুমি ফেল করবে না। মানে এনটিএসসি পরীক্ষায় তোমরা অন্যভাবে দেখো না, এনটিএসসি পরীক্ষায় ফেল করাটা, মানে প্রিলি পরীক্ষায় ফেল করাটা, এইটা কঠিন কাজ, খুব কঠিন কাজ। ফেল করা খুবই কঠিন, আমার কাছে মনে হয় যে এনটিএসসি পরীক্ষায় ফেল করা ভেরি টাফ। মানে তুমি যদি পড়াশোনা একটু করো, তাহলে এটা ফেল করার মানে ইয়ার সুযোগটা খুবই কম। যদি না পড়ো তাহলে ভিন্ন জিনিস। গ্রুপ আবার কি আছে দেখি আমরা। দ্য পুলিশ ইজ লুকিং, এই দেখো লুক দিয়ে কি কি হয়, লুক, এগুলো পড়তে হবে। হ্যাঁ, লুক আপ, তাই না? লুক আপ মানে কি? খুঁজে বের করা, ইয়া করা, খোঁজা। লুক ইনটু, এটা তদন্ত করা, ঠিক আছে। লুক ইনটু মানে তদন্ত করা, এটা পুলিশ যেহেতু, তার মানে তদন্ত করবে, অ্যান্সারটা হবে লুক ইনটু। তোমরা সবাই পারো এটা। লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, লুক আপ মানে হচ্ছে খুঁজে বের করা। আরো দেখো কত কোশ্চেন আসছে। দ্য ম্যান, সরি, দ্য এনিমি গেভ ইন, এই যে গেভ ইন মানে গিভ ইন, এটা আছে পাস্ট টেন্সে গেভ ইন। হ্যাঁ, এই গেভ ইন এই কথাটা মানে কি? গেভ ইন মানে গিভ ইন, এটা মানে হচ্ছে গিভ ইন, এটা মনে রাখতে হবে। গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা, নত হওয়া, বা বশ্যতা স্বীকার করা বা নত হওয়া, গেভ ইন। তাহলে এটা কি উত্তরটা হতে পারে? ফ্লাইড অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, তাহলে এটা হবে না। ফেইন্টেড, মূর্ছা যাওয়া, এটাও হবে না। এই যে ইলডেড, ইলডেড মানে হচ্ছে কোনো কিছুতে বশ্যতা স্বীকার করা, তার মানে অ্যান্সারটা হবে এইটা, ইলডেড হবে। তাহলে মনে রাখতে হবে, এটা পরীক্ষা খুব আসে, গিভ ইন কিন্তু পরীক্ষা মাঝে মাঝে আসে, গিভ ইন পড়তে হবে কিন্তু এটা। তার মানে গিভ ইন মানে হচ্ছে বশ্যতা, বিশেষ পরীক্ষা আসে, সব পরীক্ষা আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। 18তম প্রবেশন নিবন্ধন পরীক্ষা আসছে, এরপর অন্যান্য পরীক্ষা চলে আসছে। এটা গিভ ইন মানে হচ্ছে বশ্যতা স্বীকার করা বা নত স্বীকার করা, উত্তর হবে ইলডেড।